আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, রান্না বান্না করতে চলে এলাম। তো আজকে রান্না করব আমি চিংড়ি মাছটা ভুনা করব, আর করলা আলু ভাজি করব। করলা আলু ভাজি আমার এই রমজান মাসে প্রায় প্রত্যেক দিনই করলা আলু ভাজি থাকবে। বিশেষ করে আমার জন্য, আমার এই করলা আলু ভাজি খেতে অনেক ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এখন রান্নায় চলে যাব। আরও কিছু রান্না করতে হবে, কারণ আমার বড় আব্বু আবার চিংড়ি মাছটা পছন্দ করে না, ওর জন্য অন্য কিছু করতে হবে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো এই চিংড়িটা আমি ভেজে নিব প্রথমে, তার জন্য লবণ হলুদ মেখে নিতে হবে। খুব সামান্য করে আমি লবণ হলুদ দিয়ে চিংড়িটাকে মেখে নিচ্ছি। আর চিংড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছ ভেজে নেওয়া আসলে তেমন দেখানোর কিছুই নাই, সবাই কম বেশি মাছ ভাজতে জানি। তো তারপরেও যারা নতুন আপুরা, রাঁধুনি আপুরা আছেন নতুন, তাদের জন্য আর কি। তো প্যান দিয়েছি, প্যানটা গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম চিংড়িটা ভাজার জন্য। এবার মামা চিংড়িগুলো দিয়ে দিবে। আর এখন যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একে করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিব। চিংড়ি মাছটা একটা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। বাবা দেখো না, ওদের টেস্ট এখন চিংড়ি মাছ এমনই হয় সবসময়, কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। হ্যাঁ, চিংড়ি মাছের ফ্লেভার এত যে ভালো। তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ। চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম লাল লাল করে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি ভাব চলে আসে, আর তখন খেতে ভালো লাগে না। আর এই মাছগুলোকে এই যে আমি উঠিয়ে নিলাম সবগুলো মাছ ভাজির তেলেই আমি বাকি রান্নাটা করে নিব। আর তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভুনে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন খুব সামান্য করে এখানে পানি দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা এদিক থেকে কষানো হতে থাক। আর
এই দিকটাতে আমি এই চিংড়ি মাছটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর সেটা হলো যে এখানে আমি তালা জিরা নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এটাকে আমি একটু পাটায় বেটে নেব। এই মশলাটা আমি চিংড়ি মাছে ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম, পেঁয়াজের বেরেস্তা আর জিরা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভুনে নিব। আর এই মশলাটা দিলে কিন্তু এই চিংড়ি মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। এটা দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষাবো। মশলাটাকে আমি ভালো করে ভুনা করে নিলাম। খুব সুন্দর তেল ছেড়েছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটাকে চিংড়ি মালাইকারিও বলতে পারেন। আবারও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এইভাবে তেল ছেড়ে দিলে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। চিংড়ি মাছ যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না, তো চিংড়ি মাছটা এই মশলা কষানোর আগে যত পারা যায় ততই ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা ভালো হয়। মাছ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, মাছটা শক্ত হয়ে যায়। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব আর পানিটাকে বলক তুলে নিব। পানিতে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে রান্না করে নিব। ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর রান্নার এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে। আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, এই তো আমার চিংড়ি ভুনা করা শেষ। আপনারা কে কে এভাবে চিংড়ি ভুনা করে খান জানাবেন। এখন বাকি রান্নাগুলো আমি করে নেব, সঙ্গেই থাকবেন। ওকে নিয়ে যাও তো। তো বন্ধুরা, এই যে আমি চিংড়িটাকে সুন্দরভাবে ভুনা করে নিলাম। কতটা সুন্দর লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? আর এদিক থেকে এই যে আমি এখন ছোলা ভুনে নিচ্ছি ইফতারের জন্য। ছোলা তো লাগবেই, ছোলা ছাড়া চলবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিক থেকে আমার রাখো, এখানে রাখো। আমি ভাতটা বসিয়ে দিব আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আমার সময় নেই অত বেশি। প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে আমি ভাতটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি।
ভাতটা হতে থাক, আর এদিকে এই তো দেখি কি অবস্থা। ছোলাটা ভুনা করা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা ভাজা করে নিব। এই তো বন্ধুরা আমার ছোলা ভুনা করা শেষ। আরো রান্না বাকি আছে, সেগুলো করে নিতে হবে। আপনারা আমার সঙ্গে তো বন্ধুরা, এই যে আমি ছোলাটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি করলা ভাজি করব, তো তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে ফোড়নের জন্য এখানে পেঁয়াজ না, রসুন, জিরা আর একটা শুকনো মরিচ নিয়েছি, এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি ভেজে নেব। এখন এর মধ্যে করলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ, মিষ্টির স্বাদ মতো লবণ, এবং সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি করলা ভাজিটা করে নেব। তো বন্ধুরা, এদিক থেকে আমার ভাতটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরা ভাত হয়। প্রেসার কুকারে ভাত রান্না করলাম। নেড়ে দিচ্ছি। আর আমার এই করলা ভাজিটা এত পছন্দ, কি বলবো, খুবই ভালো লাগে খেতে। আবার একটু নেড়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগে। নেড়ে দিচ্ছি। বন্ধুরা, একটু করলা ভাজি আমার হয়ে গেছে, আর একটা মাত্র রান্না বাকি আছে, তারপর ইফতারির পালা। এখন আমি ডিম রান্না করে নিব বড় আব্বুর জন্য। আমার বড় আব্বু চিংড়ি মাছ খায় না, এই কারণে ডিম রান্না করতে হবে। তো করলা ভাজি আমার হয়ে গেছে। আর এদিক থেকে এই তো বন্ধুরা, এরই মধ্যে আমি এই যে ইফতারি সব রেডি করে নিয়েছি। মোটামুটি ইফতারির সময় হয়ে গিয়েছে। তো রান্নাও একটা বাকি আছে, ওটাও করে নিব। ইফতারি করার পরে বাকি রান্নাটা করে নেব। আল্লাহ হাফেজ।